আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার এই ক্লাসের মূল টপিকস হবে ত্রিকোণমিতি পর্বের 9.1। এই 9.1 নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো তোমাদের সাধারণ গণিত বইয়ে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 9.1 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা হয়েছে। তো আজকের টপিকস হবে আমার এই ত্রিকোণমিতি নিয়ে কথা বলা। তো এই টপিকসটা নিয়ে কথা বলার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা সবাই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং এই চ্যানেলে যুক্ত থাকলে তোমরা তোমাদের যে বই আছে গণিত বই পুরা বইয়ের সমাধান পেয়ে যাবে এবং উচ্চতর গণিত সহ পুরা বইয়ের সমাধান পাবে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও বলবো তোমরাও যুক্ত থেকো, তোমাদের গণিত বই পুরা সমাধান দেওয়া হবে, ঠিক আছে? তো সকলকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি সম্ভব হয় কষ্ট করে শেয়ার করে দিও, ঠিক আছে? আমার মনে হয় এখানে যুক্ত থাকলে এই চ্যানেলে তোমাদের লাভ হবে, উপকারী হবে, ক্ষতি হবে না। তো চলো আজকে আমরা 9.1 নিয়ে বেসিক 9.1 আমি বেসিক পর্ব নিয়ে আজকে কথা বলবো। দেখো, বেসিক পর্বের প্রথমেই একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে 9.1 শুধু বেসিক আলোচনা করবো আমি। যেমন এইখানে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আমি বিবেচনা করি, যদিও একটু এদিক সেদিক হইলো, হাতে আন্দাজে অঙ্কন করা হয়েছে, কিন্তু এইটাকে তুমি এ বিবেচনা করো প্রথমেই। এটা বিএটেসি সাধারণত একটা ত্রিভুজ অঙ্কন করলে এইরকমই ধরা হয় বা বিবেচনা করা হয়। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ইউনিটেই তোমার গণিতের যে বেসিক রয়েছে, প্রত্যেকটা ইউনিটের বেসিক, এই বেসিকটা তোমার পরিপূর্ণভাবে জানা থাকতে হবে। একটা অধ্যায়ের বেসিক যখন তুমি পুরোপুরি জানবে, তুমি দেখবে ওই অধ্যায়ের মোটামুটি ভালো একটা কনসেপ্ট তুমি পেয়ে যাবে, আইডিয়া পেয়ে যাবে। ম্যাথগুলা করতে তোমার খুবই ইজি হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমরা আজকে আপাতত যতটুকু সম্ভব ততটুকু আমরা বেসিক জানার চেষ্টা করবো। শুধু 9.1, 9.2 কিন্তু আজকে যাব না। তার পরবর্তীতে আমরা 9.1 যত অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ এবং উদাহরণ সহ। চলো আজকে এই ত্রিভুজ সম্পর্কে প্রথমে জেনে নেই। ত্রিকোণমিতিক আলোচনায় গেলেই মনে রাখবা এই সমকোণী ত্রিভুজের আলোচনা আসবে, এই সমকোণী ত্রিভুজ লাগবে। এটা এমন একটা ত্রিভুজ, এটা ত্রিকোণমিতির জগতে লাগবেই, মিস নেই, ঠিক আছে? শুধু এইখানেই না, দশম অধ্যায় যখন যাবে তোমরা ওই যে গাছ ভাঙার অঙ্গগুলাতে, তখন দেখবে তখন তো এই ত্রিভুজ ছাড়া গতি নেই কোনো, এই অবস্থা। তো যাই হোক, আপাতত আমরা এই 9.1 বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সাধারণ দৃষ্টিতে এই বিসি বাহুকে তোমরা কি বলবে? ভূমি। এটা কিন্তু সব সময় না, সাধারণ দৃষ্টিতে আমরা বুঝি এটা কি ভূমি। আর এই যেটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, এসি কি অতিভুজ, আর এই হচ্ছে লম্ব। আমরা এই যে ভূমি অতিভুজ লম্ব এখানে লিখলাম, এই বিসি বাহুটাকে সবসময় আমি ভূমি বলতে পারবো না। এই বিসি বাহুটা মাঝে মাঝে লম্ব হবে আর এই লম্বটা মাঝে মাঝে ভূমি হবে। কখন এই ভূমি লম্ব হবে আর কখন এই লম্বটা ভূমি হবে সেটা নির্ভর করবে থিটা কোণের অবস্থানের উপর। দেখো, যদি আমরা এইখানে থিটা বিবেচনা করি, কোণের পরিমাপটা এখানে বিবেচনা করি, ঠিক আছে? এইখানে যখন থিটা বিবেচনা করব তখন আমরা এই এবি কে লম্ব বিবেচনা করব অথবা উচ্চতা বিবেচনা করব। আর যদি এই থিটা কোণ এইখানে বিবেচনা করা হয়, এই এতে যদি থিটা কোণ বিবেচনা করা হয় তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু হবে বিসি, তখন এই বিসিটা ভূমি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি থিটা থাকে এবি লম্ব, এইখানে থিটা থাকলে বিসি লম্ব। আমার মনে হয় তোমাদের এই বিষয়টা পুরাপুরি একবারে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এই যে এই থিটার অবস্থানের উপর ভিত্তি করে আমরা লম্ব ভূমি বুঝতে পারবো।
এখানে যদি থিটা থাকে এটা ভূমি, সরি এটা লম্ব, এটা ভূমি হবে। এখানে থিটা থাকার কারণে এটা লম্ব, এটা ভূমি। মাথায় রাখতে হবে অতিভুজ সবসময় অতিভুজের অবস্থানে থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে খুব সহজেই বুঝতে পারলাম আমরা থিটা। আরেকটা বিষয় আছে এখানে, তুমি বলতে পারো যে কিভাবে বললেন। সবসময় মনে রাখবা থিটা কোণের বিপরীত বাহুকেই লম্ব বলে। এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এবি, এটা লম্ব। আবার এই থিটা কোণের বিপরীত বাহু বিসি, তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি। মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ত্রিকোণমিতিক জগতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সূত্র মনে রাখা। ঠিক আছে, এই সূত্রগুলা যার যত বেশি আয়ত্তে থাকবে সে তত ত্রিকোণমিতিক জগতে এগিয়ে থাকবে। ঠিক আছে, বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে এখানে, আমাদের কিছু বিষয় স্কিপ করার কোনো সুযোগই নেই। ঠিক আছে, তার মধ্যে যেমন এই সূত্রগুলা, যেমন সাইন থিটা, তোমরা জানো এই সাইন থিটা, সাইন থিটার একটা সূত্র আছে, সাধারণ সূত্র একদম। এই সাইন থিটার মানেটা কি? সাইন থিটার, সাইনের সাথে একটা সম্পর্ক আছে কোসেকের। তাহলে সাইন থিটা যখনই তুমি লিখতে যাবে তখনই কোসেক থিটার আলোচনা আসবে। সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত রূপ। যেমন সাইন থিটা সমান সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা। এই কথাটা মাথায় সব সময় রাখতে হবে। তিনটা মানে 6টা সূত্র এখানে ছোট, এই 6টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সাইন থিটা মনে রাখবা 1/cosec থিটার সমান। আবার এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, কি বিষয়টা? এইখানে যদি আমি সাইনের উপর কোনো স্কোয়ার না করি তাহলে এই কোসেকের উপর স্কোয়ার কোনো প্রয়োজন নেই। যদি এইখানে যদি স্কোয়ার করি এখানে স্কোয়ার করতে হবে, এখানে যদি স্কোয়ার না করি এখানে স্কোয়ার করতে হবে না। যেমন সাইন থিটা সমান সমান 1/cosec থিটা। এখানে যদি এরকম আমি লিখতাম সাইন স্কোয়ার থিটা, সেক্ষেত্রে আমি 1/cosec স্কোয়ার থিটা লিখতাম। আবার সাইন স্কোয়ার থিটার জন্য আরেকটা সূত্র আছে 1 - cos স্কোয়ার থিটা, সেটা অন্য ভাবে আমরা দেখাবো, এইখানে না। তো আপাতত এতটুকু মনে রাখবে, সাইন থিটা সবসময় 1/cosec থিটার সমান। ঠিক আছে, এইখানে আরেকটা বিষয় বুঝতে হবে, যদি আমি এইখানে এটা লিখতাম cosec থিটা, cosec থিটা কি হইতো? যেহেতু সাইন আর কোসেক একটা আরেকটার বিপরীত, সুতরাং সাইন লিখলে যদি 1/cosec থিটা লেখা হয় তাহলে কোসেক থিটা লিখলেও কি হবে? 1/sin থিটা হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তাহলে সহজ বিষয়টা আমরা মনে হয় বুঝতে পারলাম। তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? 1/cosec থিটা। তাহলে সাইনের পরে কি? সাইনের পরে আমরা কজের আলোচনায় আসবো। কিসের আলোচনায়? কজ। সাইন গেল, সাইনের পরিবর্তে এটা যদি আমি 1 নাম্বারে বিবেচনা করি তাহলে 2 নাম্বারটায় আসি। সাইনের পরে কজ, এই যে কজ থিটা আমি এখানে লিখলাম। মনে রাখবা এই কজটা হচ্ছে সেকের সাথে জড়িত এবং বিপরীতভাবে জড়িত। তাহলে কজ থিটা হবে 1/sec থিটা। কজ থিটা কি হবে? 1/sec থিটা। এইখানে যদি স্কোয়ার থাকতো তাহলে এখানে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া হয় না এখানে স্কোয়ার দেওয়া হয় নাই, সুতরাং কজ হচ্ছে সেকের সাথে জড়িত। কেমন ভাবে জড়িত? বিপরীত ভাবে জড়িত। ঠিক আছে, তাহলে কজ থিটা ইকুয়াল 1/sec থিটা। 3 নাম্বার সূত্রে যদি আমি আসি তাহলে 3 নাম্বার সূত্রটা কি? সাইন কজ tan বিবেচনা করো, tan থিটা। আমরা জানি tan জড়িত কটের সাথে। tan কার সাথে জড়িত? কটের সাথে জড়িত। tan হচ্ছে কটের সাথে জড়িত এবং বিপরীতভাবে জড়িত। দেখো, তাহলে tan লিখছি আমি, এখানে কি লিখবো? 1/cot থিটা। মাথায় রাখতে হবে তোমাদের, এখানে tan লেখা আছে, 1/cot লিখলাম। যদি এখানে cot লেখা থাকতো, শুধু cot, তাহলে আমরা কি করতাম বলতো? 1/tan লিখতাম। এই কথাটা মাথায় রাখতে হবে সব সময়। ঠিক আছে, অনেক সময় দেখবে 1/cot দেওয়া আছে, সেখানে 1/cot এর পরিবর্তে আমরা কি লিখবো? tan। মাথায় রাখতে হবে। তাহলে আমরা 6টা সূত্র লিখতে চেয়েছি। এই 6টা সূত্রের জন্য আমরা 3টা প্রথমে
লিখলাম। এই 3টা সূত্র আমরা যদি ফলো করি বাকি 6টা কি হয়ে যাবে অটোমেটিক, বাকি 3টাও কি অটোমেটিক হয়ে যাবে। যেমন এখানে সাইন কস ট্যান আমি লিখছি, এখন বাকি রইল কি কোসেক সেক কট। তাহলে এগুলোর বিপরীত এগুলো হবে, এটা তো জানোই। তাহলে দেখো এইখানে দেখো আমি 4 নম্বর সূত্রটা যদি আমি চিন্তা করি, সাইনের সাইনের সূত্র লিখছি আমি, তাহলে আমরা কোসেক এটা লিখব। 4 নম্বরটা দেখো কোসেক। তাহলে কোসেক কি হবে আমি তো বলেই দিছি, সাইন যদি 1/কোসেক হয় তাহলে কোসেকের সূত্র কি হবে 1/সাইন। এটা একবারে পানির মতো পরিষ্কার, 1/সাইন থিটা। এটা না বোঝার মতো কোনো মানে নেই, যাবে না নেই। 5 তাহলে সাইনের পরিবর্তে 1/কোসেক লিখেছি, তাহলে কোসেকের পরিবর্তে 1/সাইন, এটাই তো স্বাভাবিক, তাই তো। তারপর আমরা লিখবো সেক, সেকের জন্য কি হবে সেক থিটা। দেখো কজের পরিবর্তে আমরা 1/সেক থিটা লিখছি, তাহলে এই 1/ এখানে আমি তাহলে সেক থিটার জন্য কি লিখবো সেক, এই সেক থিটার পরিবর্তে আমরা 1/কস থিটা লিখবো, 1/কজ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে এই কট থিটার সূত্র কি হবে 6 নাম্বার কট, শুধু কট দেওয়া থাকলে সেখানে আমরা কি লিখবো কট। যেহেতু 10 লেখার জন্য আমরা 1/কট লিখতে পারি, তাহলে শুধু কট দেওয়া থাকলে 1/10 আমরা লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে 6টা কথা, এই 6টা কথা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই। তো আমি আশা করি তোমরা এই যে এইটা সূত্র, এই সূত্রগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এই সূত্রগুলা কিন্তু আমি প্রতিদিন আলোচনা করব না, আজকে সূত্র নিয়ে আলোচনা করতেছি। নেক্সট পরবর্তী পর্ব থেকে আমি কিন্তু বইয়ের যে অনুশীলনী সমাধান এবং উদাহরণ সেই অঙ্কগুলা করব। আমি কিন্তু শুধু বলবো তখন কট দেওয়া আছে, কটের পরিবর্তে কি লেখা যায় তোমার 1/10 লিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, অথবা কোনো কোনো জায়গায় দেওয়া থাকবে 1/সাইন থিটা, তাহলে তোমাকে কোসেক থিটা লিখতে হবে, মাথায় রাখতে হবে। এইখানে আমি স্কোয়ার ছাড়া লিখেছি, কখনো যদি স্কোয়ার দেখো তোমরা ওই স্কোয়ার বিবেচনা করবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। সাপোজ এইখানে দেখো যদি এইরকম থাকে কখনো যে 1/কোসেক, মনে করো 1/কোসেক স্কোয়ার থিটা, এটা কোনো অঙ্কে দেওয়া আছে মনে করো এটা, তাহলে এটার পরিবর্তে আমি জানি 1/কোসেক মানে সাইন থিটা, সুতরাং এখানে স্কোয়ার আছে, সাইনের উপর একটা স্কোয়ার হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, এই যে এইভাবে অঙ্কে আসবে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হব, শুধু আজকে সূত্র নিয়ে এই কথা বলবো, বেসিক কিছু কথা, ঠিক আছে, যেগুলা না জানলে হয় না আসলে। দেখো তোমরা এর পরবর্তীতে আর 2টা সূত্র এখানে আমরা 10 এর জন্য, যেমন 10 এর জন্য 10 আর কট একটা আরেকটার বিপরীত বলছি, হ্যাঁ বলেছি। তাহলে মনে রাখবা এই 10 এর জন্য আরেকটা সূত্র আছে, সেটা কি সাইন থিটা বাই, সাইন থিটাকে আমরা কস থিটা দিয়ে ভাগ করলে কি আসবে ট্যান থিটা, ট্যান থিটার মান আসবে, অর্থাৎ ট্যান থিটা মানেই সাইন থিটা বাই কস থিটা। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ট্যান থিটার পরিবর্তে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতেই পারি। নেক্সট 2 নাম্বারে দেখো এই কটের জন্য আরেকটা সূত্র আছে কট। আমি কি বলছি বলো তো, টেন এবং কট একটা আরেকটার বিপরীত রূপে কাজ করে। তাহলে এখানে দেখো টেন থিটার মান লিখছি আমি সাইন থিটা বাই কস থিটা, তাহলে টেনের পরিবর্তে আমি কট লিখছি, তাহলে উল্টা লিখছি, উল্টা মানে এটা উল্টা হবে, কস থিটা উপরে যাবে সাইন থিটা নিচে আসবে, তাহলে তো বিপরীত হইলো নাকি। তাহলে তাহলে এই কস আছে নিচে, এই কস যাবে উপরে কস থিটা, নিচে কি আসবে সাইন থিটা। আমার মনে হয় সবাই বুঝতে পারছে। দেখো এই 2টা সূত্র তোমাদের মাথায় রাখতেই হবে, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, মনে রাখতেই হবে, মনে থাকে না বললেও চলবে না। আমার মনে হয় এগুলো মনে থাকবে, একদম সিম্পল ইজি। তাহলে 10 এর জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো, কটের জন্য এই সূত্রটা মনে রাখবো, ঠিক আছে।
আর এই টেনের পরিবর্তে কিন্তু আমরা আবার 1/cot থিটা লিখছিলাম, এই কটের পরিবর্তে কি লিখছিলাম 1/tan থিটা। এগুলো কিন্তু ভালোভাবে জানা রাখতে হবে। চলো সামনের দিকে আর একটু অগ্রসর হই। তোমাদের 9.1 যত সূত্র লাগতে পারে সবগুলা সূত্র নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? যতদূর সম্ভব আমার একটা ক্লাসই যেন মোটামুটি বেসিক এবং তোমাদের সূত্র সম্পর্কে বা 9.1 যত সূত্র লাগবে সবগুলারই কম আর বেশি কনসেপ্ট তোমরা পাও। যেমন এখানে আরেক পর্বে কিছু সূত্র রয়েছে, যেমন সাইন স্কোয়ার থিটা, একটা সূত্র থেকে তিনটা সূত্র হবে। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে সূত্র সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা দুইটা যোগ করলে সব সময় মাথায় রাখবা কি হবে মান বলো তো 1 হবে। কত 1, একদম পানির মতো পরিষ্কার। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই দুইটা যোগ করলে কি হবে 1 হবে। এখন এইখানে এই সূত্রটা থেকে দেখো কিভাবে আরো দুইটা সূত্র আমি নিয়ে আসি। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো আপনি ওই পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতেছেন না, কোথাও এগুলা দেখাবেন না। আমি তো 9.1 নিয়ে আলোচনা করতেছি, এখানে পিথাগোরাসের সূত্র লাগবে, কিন্তু আমি শেষের দিকে আলোচনা করব। আর আমার আগের কোন একটা ভিডিওতে অবশ্যই পিথাগোরাসের সূত্র নিয়ে আলোচনা করেছি, যদি সম্ভব হয় শেষের দিকে দিব, তা না হলে পিছনের কোন একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিও, ঠিক আছে? পরেরটা পরে দেখতেছি, আপাতত আমরা এই বিষয় নিয়ে কথা বলি। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটা যোগ করলে সবসময় কি হবে 1 হবে। এখন দেখো এখান থেকে আমরা কিভাবে আরো দুইটা সূত্র বের করি। যেমন আমি শুধু যদি সাইন স্কয়ার থিটার আলোচনা করি, যেমন সাইন স্কয়ার থিটার সূত্রটা কি হবে দেখো, এই যে কজ স্কয়ার থিটাটা সমানের এই সমান চিহ্নের বামে আছে, দেখো তার আগে কি আছে প্লাস আছে, তাহলে আমি সাইন স্কয়ার থিটা এই পাশে বাম পাশে রেখে দিয়েছি, তাহলে এই কজ স্কয়ার থিটা এটা কোথায় যাবে ডান পাশে যাবে, এবং এখানে প্লাস আছে ডান পাশে গেলে কি হবে মাইনাস হবে। সো সিম্পল 1 মাইনাস কজ স্কয়ার থিটা। বুঝতে পারলাম আমরা কি সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা, সিম্পল। এখন তুমি একটা চিন্তা করতে পারো যে স্যার এখানে সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা তার একটা সূত্র বসাইতে পারি 1/কোসেক স্কয়ার থিটা। তুমি এই কথাটা আমাকে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো যদি মনে প্রশ্ন থাকে, তুমি বলতেই পারো যে সাইন স্কয়ার থিটা এটার জন্য তো সূত্র এটা হয় সাইনের সাথে 1/কোসেকের সম্পর্ক। হ্যাঁ হয়, এটা সত্য কথা, কিন্তু দেখতে হবে তোমার কোনো প্রশ্নে যদি বা অঙ্ক করার কোনো এক পর্যায়ে তুমি দেখো এই যে ভ্যালুটা আছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, তখন কি তুমি বলো তো দেখি এই সূত্রটা কি অ্যাপ্লাই করা পসিবল না, তখন এই সাইন স্কয়ার থিটাই প্রয়োগ করতে হবে, অথবা এটা আছে এই অংশটা দিলে এই অঙ্ক মিলে তখন এটা দিতে হবে, এগুলো বুঝতে হবে। তবে একদিনেই সব পসিবল না, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা মাথায় অটোমেটিক কাজ করবে যে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে। একদিনেই সব কিছু সম্ভব নয়, ঠিক আছে? যাই হোক, দেখো তাহলে সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখতে পারি। আমরা যদি কোনো অঙ্কে দেখি 1 মাইনাস কজ স্কয়ার থিটা আছে, তাহলে আমরা 1 মাইনাস কজ স্কয়ার থিটার পরিবর্তে সাইন স্কয়ার থিটা লিখব। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো এই সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্র আমরা মেক করতে পারি। দেখো আমরা যদি শুধু কজ স্কয়ার থিটাটা এই বাম পাশে রেখে দিই, কজ স্কয়ার থিটা, তোমরা কি বলতে পারো এখানে কি হবে, এই যে 1টা 1 থাকবে ডান পাশে, এখন আমরা কজ স্কয়ার থিটা রেখে দিয়েছি, এই যে সাইন স্কয়ার থিটাটা এটা কি ডান পাশে চলে যাবে। এই সাইন স্কয়ার থিটার আগে কোনো চিহ্ন না থাকার কারণে এটা প্লাসের আছে, ঠিক? তাহলে প্লাসের সাইন স্কয়ার থিটা ওই পাশে কি হবে 1 মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। দেখো কত সিম্পল, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এই দুইটা থাকলে কি হবে 1 হবে। শুধু সাইন স্কয়ার থিটা থাকলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, শুধু কজ স্কয়ার থাকলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ সাইন স্কয়ার থিটা থাকলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থাকলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। স্পষ্ট কথা,
এই যে এটা যদি থাকে সাইন স্কয়ার থিটা লিখবো, এটা যদি থাকে কজ স্কয়ার থিটা লিখবো। তাহলে বোঝা গেল একটা সূত্র থেকে তিনটা সূত্রের উৎপত্তি। যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটু সূত্রগুলা ভালোভাবে নিতে পারি তাহলে অঙ্ক দেখবা কত সহজ হয়ে যায়। নেক্সট আরেকটা সূত্র, আমরা একটা সূত্র থেকে দেখো তিনটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করি আমরা মানে মেক করি। আমার মনে হয় যে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? যে কোনো অঙ্কেই এগুলো কিন্তু লাগতে পারে। তো নেক্সট আমরা সামনের দিকে আগে যাবো। এই সূত্রগুলা কিন্তু লাগবে, এগুলো কোনো মানে বাদ দেওয়ার সুযোগ নাই। নেক্সট দেখো তোমরা সূত্র পড়ছো কি সেক, সেক নিয়ে আলোচনা হবে। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এই সূত্র তোমরা এর আগেও পড়ছো। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, জানো এই সেক স্কয়ার থিটা থেকে টেন স্কয়ার থিটা বাদ দিলে কি আসে? ফল আসে 1 আসে। এখানেও কি 1 আসে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে ভিডিও করতেছি কাউকে পাশে না রেখে, স্ট্যান্ড আর আমি এই দুজনে। তো যাই হোক, সেক স্কয়ার থিটা থেকে আমরা যদি এটা একটা আমার একটা সূত্র মানে লিখে নেই, দেখো সেক স্কয়ার থিটা থেকে টেন স্কয়ার থিটা তোমরা বাদ দিবে, ফল কত আসবে? 1 আসবে। ঠিক সেম ওয়ে একইভাবে দেখো আগের সূত্রের মতোই আমরা শুধু যদি সেক স্কয়ার থিটা আর সূত্র বের করতে চাই, সেক স্কয়ার থিটা, এই সেক স্কয়ার থিটা, তাহলে এই যে মাইনাসের টেন, টেন স্কয়ার থিটা মাইনাস আছে, ওই পাশে কি হবে? প্লাস হবে। তাহলে ওই পাশে 1 আছে, 1 এর সাথে টেন স্কয়ার থিটা এটা কি প্লাস হবে। দেখো এই যে টেন স্কয়ার, এটা বামে ছিল মাইনাসের, ডাইনে কি হইলো? প্লাসের হইলো। আর এই পাশে কি আছে? প্লাসের 1। স্পষ্ট কথা যে সেক স্কয়ার থিটা ইকুয়াল টেন স্কয়ার থিটা প্লাস 1। যত জায়গায় অঙ্কের মধ্যে দেখবে এই টেন স্কয়ার থিটা প্লাস 1 আছে, তত জায়গায় তুমি সেক স্কয়ার থিটা লিখে দিবে। যত জায়গায় টেন স্কয়ার থিটা প্লাস 1 দেখবে তত জায়গায় সেক স্কয়ার থিটা লিখবে। অথবা যত জায়গায় তুমি সেক স্কয়ার থিটা দেখবে তত জায়গায় এটা লিখে দিবে। এখানে আবার কিছু তফাৎ রয়েছে, এগুলো আস্তে আস্তে আমি অঙ্ক করার সময় সবগুলো ব্যাখ্যা দেব। সব কিছু একদিনে বলা সম্ভব না, ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কিভাবে এই সূত্রটা হইলো। তাহলে বোঝা যায় একটা সূত্র মনে থাকলে তিনটা সূত্র বের করা যায়, তাই না? মোট তাহলে সেক স্কয়ার থিটা থেকে টেন স্কয়ার থিটা বাদ দিলে কত থাকে? 1 থাকে। সেক স্কয়ার থিটা আমরা এই পাশে রেখে দিলে কি হয়? ওই পাশে টেন স্কয়ার থিটা প্লাস 1 হয়। দেখো আরেকটা সূত্র এখান থেকে কিভাবে তৈরি হয়। এই যে টেন স্কয়ার থিটা, এইটা এই টেন স্কয়ার, দেখো এই সেক স্কয়ার থিটা সূত্র তোমরা পাইছো কিনা? পাইছো, হ্যাঁ। এই টেন স্কয়ার থিটা সূত্র আমরা এখন পাবো। দেখো কিভাবে হয়। এই টেন স্কয়ার থিটাটা এটা কিসে আছে বলো তো দেখি? মাইনাসে আছে। ডাইন পাশে গেলে কি হবে? প্লাসের। তাহলে এটা যদি ডাইন পাশে যায় বা এক পক্ষে থাকে, আর এই যে প্লাসের 1টা আছে ডাইনে, এটা বামে আনলে কি হবে বলো? মাইনাসের হবে। তাহলে এক পাশে টেন স্কয়ার থিটা থাকবে, টেন স্কয়ার থিটা, এটা ডাইন পাশে গেলে তো প্লাসের হবে। তাহলে টেন স্কয়ার থিটা ইকুয়াল এক পাশে সেক স্কয়ার থিটা থাকে, সেক স্কয়ার থিটা। দেখো এই মাইনাস টেন ডাইন পাশে চলে গেলে, মনে করো ডাইন পাশে এটা ডাইন ডাইন পাশ থেকে বাম পাশে আনা যায়, এগুলো কোনো প্রবলেম না। তাহলে টেন স্কয়ার থিটা এক পাশের সেক স্কয়ার থিটা থাকে। এই যে 1টা, এটা এই 1 এর সাইডে কিন্তু টেন স্কয়ার থিটা গেছে, এবং ওই সাইড থেকে এই 1টা কিন্তু প্লাসে আছে, এটা সেক স্কয়ারের সাইডে চলে আসছে, আসছিল প্লাস, এটা হবে মাইনাস। স্পষ্ট কথা, টেন স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা মাইনাস 1। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। অথবার কোনো প্রয়োজন নেই, এর চেয়ে সহজ ভাবে দেখানো সম্ভব না। আরেক মানে এই সূত্রটাই আসবে ঘুরে ফিরে, এই মানে এই সেক স্কয়ারটা ওই পাশে নিলে মাইনাসে কমন নেওয়া, ওগুলা আরো ঝুর ঝামেলা বেশি। তোমরা চেষ্টা করবে যত ইজি ভাবে করা যায়, ঠিক আছে? তাহলে বুঝলাম আমরা টেন স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা মাইনাস 1, এই দুইটা, ঠিক আছে? মাথায় রাখবে। নেক্সট আরেকটু সামনের দিকে আমরা অগ্রসর হই। দেখো অন্য আরেকটা সূত্র থেকে কিভাবে তিনটা সূত্র আমরা তৈরি করতে পারি।
ঠিক এটা আমি করবো না, তোমরা করবে এটা। যেমন কোসেক স্কোয়ার থিটা থেকে আমরা কট স্কোয়ার থিটা যদি বাদ দিই কি হবে বলো তো? 1 হবে, 1। তাহলে সেই আগের মতোই কিন্তু দেখো এই একটা থেকে এই যে 2 নাম্বারটা কেমনে হয়, আমরা কোসেক স্কোয়ারটা রেখে দেই, কোসেক স্কোয়ার থিটা, এই যে কটটা মাইনাস আছে, এই যে পুরা কটটা মাইনাস, এটা ডান পাশে গেলে কি হবে? প্লাসের হবে। তাহলে ওই পাশে গেলে কি হবে? কট স্কোয়ার থিটা, আর ওইখানে প্লাসের 1 আছে। 3 নাম্বার সূত্রটা কি হবে বলো? এই কট স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, মানে মাইনাস এটা প্লাস হবে, সে আগের মতোই কট স্কোয়ার থিটা, এই যে সেক স্কোয়ার, এটার সাথে 1 এসে মাইনাস হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি ক্লিয়ার। এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট আমাদের কয়েকটা অনুপাত আছে, সেই অনুপাতগুলো এখন একটু দেখতে হবে। আমি জানি না আজকের ভিডিও কত দূর লং হবে, তবে যতই লং হোক আজকে মোটামুটি একটা কনসেপ্ট আমি দিয়ে শেষ করবো, ঠিক আছে? তোমরা শুধু মনোযোগ সহকারে দেখে নিয়েও বিরক্ত হইও না। আমি নিশ্চিত তুমি যদি আমার এই আজকের ভিডিওটা ক্লিয়ার ভাবে দেখো, সূত্র সম্পর্কে অনেক ভুল আইডিয়া বা তোমার ভয়ভীতি অনেকটাই দূর হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাত কত সহজভাবেই দেখতে পারি। দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা সাধারণত যদি এটাকে থিটা ভাবি, তাহলে এ বি সি, থিটা কোণ যদি আমরা এই সি কে ভাবি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি আগে বলছি থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, ঠিক আছে? তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, সাধারণ দৃষ্টিতে আর কি, ঠিক আছে? সাইন থিটার জন্য এখানে 6টা অনুপাত আছে, এবং সাইন থিটার জন্য কি হবে বলো তো? সাইন থিটার জন্য সব সময় মাথায় রাখবে, আমি তো যেভাবে মনে রাখি সেটা তো তোমাদের দেওয়া যায় না, তারপরেও এটা কোনো টেকনিকের মধ্যে পড়ে না, সিম্পল একটা টেকনিক, তারপরেও মাথায় রেখো। আমি এলতে লম্ব, উতে অতিভুজ, আর ভিতে ভূমিকে বুঝি, ঠিক আছে? আমি এটাকে ফলো করি মনে রাখার জন্য। আপাতত প্রথমত সাইন থিটার জন্য সব সময় মনে রাখবা লম্বর সাথে অতিভুজ হবে, লম্বর সাথে কি হবে? অতিভুজ। তাহলে লম্ব কি কোনটা? এবি, সাইন থিটার জন্য এল, সাইন থিটার জন্য এল, লম্ব বাই অতিভুজ ও, এদিকে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইনের পরে কি আছে বলো তো? কজ। আমাদের কি মনে আছে? সাইন থিটা, তারপরে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি? অতিভুজ। তাহলে কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। তারপরে কি বলতো? টেন, এই যে টেন থিটা। টেন থিটার জন্য আমরা সব সময় মনে রাখবো এই লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন থিটা মানেই লম্ব বাই ভূমি, ঠিক আছে? এল দ্বারা লম্ব, ও দ্বারা অতিভুজ, বি দ্বারা ভূমি, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে টেন থিটার অনুপাত। এখন বাকি এই যে তিনটা যে আমরা জানলাম, এই তিনটা জানলে বাকি 6টা, বাকি আরো 3টা জানা যায়। সাইনের পরে কি আছে আমরা জানি, সাইন কস টেন। আমরা এখন কুসেকে যাবো। দেখো কুসেক, তোমাদেরকে আগে বলছিলাম কি কি বলছিলাম বলো? সাইনের বিপরীত হবে কুসেক। তাহলে লম্বটা উপরে আছে, লম্ব নিচে আসবে, নিচেরটা উপরে, তাহলে এই উটা উপরে যাবে অতিভুজ, আর এই লম্বটা কি হবে? নিচে আসবে। সাইন কস টেন কোসেক, কোসেকের পরিবর্তে কি সেক, এই সেক। সেক কার বিপরীত বলছিলাম বলো তো? সেক বলছিলাম কোসেকের বিপরীত, কজের বিপরীত। তাহলে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে, অতিভুজ উপরে, নিচে ভূমি। তারপরে কি বলতো? কট। কট কি? কট হচ্ছে ট্যানের বিপরীত। লম্ব বাই ভূমি লিখেছি, এখন কি ভূমি বাই লম্ব লিখবো, এই যে ভূমি বাই লম্ব।
এই 6টা অনুপাত তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এগুলো ছাড়া কিন্তু অঙ্ক করা পসিবল না, ঠিক আছে? মাথায় রাখতেই হবে, রাখতেই হবে, ঠিক আছে? এটা শুধু আমি এই যে থিটা এইখানে থিটা দিয়ে আমি কিন্তু প্রকাশ করলাম। এখন থিটার অনুপাত থিটাটা যদি এইখানে থাকতো তখন কিন্তু এগুলো কিছু উলটপালট হয়ে যেত, ঠিক আছে? তখন এখানে থিটা থাকলে এটাই কিন্তু লম্ব হয়ে যেত। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেক সময় দেখবা কি যে এরকম অনেক সময় অঙ্ক পাবে তোমরা, যেমন 10a প্লাস 10b বা 10c, কথার কথা 10a প্লাস 10c সমান কত বা নির্ণয় করো। তখন কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটু সমস্যা আছে। 10a যখন বলবে তখন a কোণকে থিটা, এখানে থিটা বিবেচনা করতে হবে। 10c যখন, তখন এখানে গিয়ে থিটা বিবেচনা করতে হবে। এইভাবে অনুপাত ধরে ধরে কাজ করতে হবে। এগুলো অঙ্ক করানোর সময় আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিব অবশ্যই। তো যাই হোক, আজকে আর সামনের দিকে বেশি ভিডিও বড় করতে চাইতেছি না ক্লাসটা। আগামী পর্বে আমি আরো অ্যানালাইসিস সহ চেষ্টা করব কিছু ভিডিও করার জন্য, বা যদি তোমরা চাও বেসিক দেওয়ার জন্য, তোমাদের মতামতের উপর নির্ভর করবে আমি আরেকটা বেসিক ক্লাস দিব কিনা। তোমরা যদি না চাও তাহলে ডিরেক্টলি 9.1-এর অনুশীলনীর সমাধান আমি দেবো, ঠিক আছে? তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে কি রকম ভিডিও যাবে। তবে এতটুকু আমি বলি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, আমার ইচ্ছা সপ্তম শ্রেণীর গণিত বইও, এগুলো আমি পুরাপুরি সমাধান, সম্পূর্ণ বইয়ের সমাধান আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি দেব, ঠিক আছে? এটা হচ্ছে আমার ই। তো যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ। সকলের কাছে আমি আশা রাখবো এবং বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। সকলকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।